নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের তর্কযুক্তি গপ্পে। তর্কযুক্তি গপ্প টকশোটি আপনাদের কাছে খুব প্রিয় এবং আমরা ঠিক সন্ধ্যা 7টায় নিউজ ভ্যানগার্ডের পর্দায় এই টকশো নিয়ে বসি এবং আলোচনা হয় রাজ্যের জাতীয় কিংবা আন্তর্জাতিক যে কোনো বিতর্কিত বিষয় নিয়ে। তবে সেই ক্ষেত্রে আলোচনাকে আমরা রাখতে চেষ্টা করি অত্যন্ত ফলপ্রসূ এবং পাশাপাশি তথ্য নির্ভর। আমরা চেষ্টা করি যে বিষয়ে আলোচনা হবে তাহলে অতিথিরা যাতে সেই বিষয়গুলো তুলে ধরতে পারেন, তাই আমরা অর্থাৎ তথ্য নির্ভর যে আলোচনা সেটাকে করার জন্য আমরা সেই বিষয়ের উপর অতিথিদের আমন্ত্রণ করি এবং আসেন এবং সেই ক্ষেত্রে আপনাদের সামনে আলোচনা হয়, আপনারা অনেক বিষয় বুঝতে পারেন, জানেন এবং ফিডব্যাক দেন। তাই আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটাও খুব গুরুত্বপূর্ণ এই রাজ্যের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে, যেখানে আইপিএফটি আপনারা জানেন 10 তারিখ থেকে আগামীকালকে থেকে ওনারা বন্ড ডেকেছে সুইজারল্যান্ডের দাবিতে। তখন আজকের বিষয়টি গুরুত্বের দাবি রাখে বটেই। কি আজকের যে বিষয়টা সেটা হচ্ছে পৃথক রাজ্যের দাবি, একটি পর্যালোচনা। এ নিয়ে আছেন অতিথিরা, চলুন অতিথিদের সাথে পরিচিত হওয়া যাক। আছেন স্যার মানস দেববর্মন, স্বাগত জানাচ্ছি মানসবাবু। উনি হচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ রাজ্যের, পাশাপাশি আছেন বরেন ঘোষ, বিশিষ্ট সাংবাদিক, স্বাগত জানাচ্ছি বরেনবাবু। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৃথক রাজ্যের দাবি। আইপিএফটি বারবার পৃথক রাজ্যের দাবি তুলে রাজ্যের মধ্যে রাজনীতিক যে পরিবেশ সেটা কিন্তু গরমাগরম অবস্থা। এই গরমাগরম অবস্থা বর্তমান পরিস্থিতিতেও কিন্তু সেই পর্যায়ে, কারণ আগামীকাল থেকে আপনারা জানেন আইপিএফটির তরফ থেকে এনসি দেববর্মা গোষ্ঠী রাস্তা অবরোধ এবং রেল রোকো আন্দোলনে নেমেছে অনির্দিষ্টকালের জন্য, বা ওনারা নামবেন কালকে থেকে। যে ঘটনাটা এটা কিন্তু আজকে এই জন্য খুব গুরুত্বপূর্ণ, এই পৃথক রাজ্যের দাবি কতটুকু যুক্তিপূর্ণ এটা নিয়ে পর্যালোচনা আছেন আমাদের অতিথিরা। প্রথমে যাব বরেনবাবুর কাছে। বরেনবাবু, বিষয়টা বুঝতে চাইবো যে আপনি দীর্ঘদিন ধরে লেখালেখির সাথে যুক্ত এবং এই বিষয়গুলো চর্চা করে থাকেন। যেখানে আমাদের রাজ্যটা খুব ছোট, ত্রিপুরা রাজ্য খুব ছোট রাজ্য, এর মধ্যে আরেকটা রাজ্যের দাবি, এই যে আইপিএফটি আগামীকাল দাবির জন্য দাবি সমর্থনে এইভাবে আন্দোলনে নামবে, এই যে দাবি এটা কতটুকু যুক্তিপূর্ণ বা এটার জন্য এখন কি বর্তমান সময়টা সঠিক, আপনি কি মনে করেন? দেখুন, বিষয়টা হচ্ছে কালকে 10 তারিখে আগামীকাল থেকে রেল এবং সড়ক অবরোধ কর্মসূচি আইপিএফটির এনসি দেববর্মা গোষ্ঠী তারা এই কর্মসূচি নিয়েছে। আইপিএফটির অপরদিকে রাজেশ্বর দেববর্মার যে গোষ্ঠী তারা এটাকে গুরুত্ব তো দিচ্ছেই না, বরঞ্চ বলছে যে এটা শাসক দলের মদতে হচ্ছে, মানে এখানকার শাসক দলের। আর এখানকার শাসক দল বলছে এটা কেন্দ্রের শাসক দলের মদতে হচ্ছে। কালকে যেটা হচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, খুব মজার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি আলোচনায় আসবো এটা যুক্তিসঙ্গত কিনা, কতটা যুক্তিসঙ্গত, কিংবা আন্দোলনের আদৌ কোনো ভিত্তি আছে কিনা, নাকি এটা তুগলকি কোনো সিদ্ধান্ত, আমি এগুলো পরে আসছি, সেটা মানুষদা বলবে। ত্রিপুরার সেই অর্থে মানুষদা অনেক খবর রাখেন, বর্ষিয়ান মানুষ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে খুব মজার, যে অল্প লোক সংখ্যায় পৃথক রাজ্যের দাবি আপনি বললেন যে এটা কি করে হয়, এবং সেই যে আমাদের যে জায়গা ছোট্ট একটা রাজ্য, সেই ক্ষেত্রে এই পৃথক রাজ্য, পৃথক এডিসি এলাকা নিয়ে পৃথক সুইজারল্যান্ড গঠনের যে দাবি, এটা এই ক্ষেত্রে কথা বলছি ঝাড়খণ্ড, ছত্তিশগড় কিংবা তেলেঙ্গানা কিংবা আদার্স যেসব আছে, উত্তরাখণ্ড, এ তো অনেক পরে, সাম্প্রতিককালের ঘটনা সেই অর্থে। তাহলে ত্রিপুরা রাজ্য যখন গঠন হলো, ত্রিপুরাও তো একটা আলাদা রাজ্য গঠন হলো, তো কত লোক ছিল তখন? তাই যদি আপনি সেই প্রশ্নটা করেন, আমি বলছি একটু সংযোজন করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে প্রথম সেন্সাস যেটা হয় ত্রিপুরা রাজ্যে, সেটা ওই ত্রিপুরাব্দ অনুযায়ী ওটা হবে গিয়ে 1340, ইংরেজিতে 1931। সেখানে ট্রাইবেলি মহারাজার কর্নেল বাড়ির সৌমেন্দ্রচন্দ্র দেববর্মন হারওয়ার্ড এমএ তখনকার, উনি সেন্সাস একটা করেন। সেখানে কত বললেন লোক সংখ্যা ছিল 3,82,000। না, ত্রিপুরা রাজ্য যখন ম্যাপে এলো ইন্ডিয়ান মানচিত্রে, না সেটা তো 1949 সেটা বাংলায় উদ্বাস্তুতে নিয়ে না নিয়ে, না সব নিয়ে না নিয়ে। সোমেন ঠাকুর উনি প্রয়াত হয়েছেন, রাজ্য চলে গেছে আমাদের ভারতীয় ডোমিনিয়নে, সেটা 1949। আর বর ঠাকুর যিনি সোমেন্দ্রনাথ চন্দ্র দেববর্মন, উনি
সেন্সাস করেছেন, লাস্ট সেন্সাস ওনার যেটা, সেটা হলো গিয়ে 1931। সেখানে লোক সংখ্যা ছিল 3,82,000। এর মধ্যে মজার কথা, মুসলমানের সংখ্যা ছিল 1 লক্ষের উপর। ট্রাইবেল ছিল, নন ট্রাইবেল ছিল। এবং সেন্সাস অনুযায়ী যেটা বরেন যেটা বললো, সেটা বিশেষত বোধ করি বরেন জানতে চাইছে ট্রাইবেলের নন ট্রাইবেলের ইস্যুটা। সেখানে বলছি, এমনিতে বলা হয়ে থাকে এটা ট্রাইবেলই সংখ্যাগরিষ্ঠ রাজ্য, কিন্তু যে পরিসংখ্যান যেটা বলে, এবং বলছি 40-এর দশকে, মানে যখন ভারত অন্তর্ভুক্তি হয় তার আগ পর্যন্ত আমরা যদি দেখি, সেখানে কিন্তু ট্রাইবেলের যে পার্সেন্টেজ সংখ্যা, সেটা নন ট্রাইবেলের থেকে মোটেই বেশি নয়। হয়তো বা 19-20, 48-52, 44-56। মানে একেবারে যে কথাটা বলা হয়, এটা ট্রাইবেল অধ্যুষিত এবং সবচেয়ে আগে উপজাতিরা এখানে বাস করতো, বা ট্রাইবেল পিপল, বনবাসীরা বেশি ছিল না। ট্রাইবেল ছিল বলতে ট্রাইবেল মহারাজ ছিলেন, মহারাজা ট্রাইবেল ছিলেন না, প্রজারা কারা ছিল? প্রজারা ছিল হিন্দু, মানে হিন্দু মহারাজা ব্যক্তিগতভাবেও হিন্দু, এবং সেখানে যে উপজাতি সম্প্রদায় তারা যথেষ্ট পরিমাণে মানে হিন্দুই ছিল। না, আমি হিন্দু অহিন্দুর বিষয় যাচ্ছি না, আমি বলছি উপজাতিদের সেই সময় বাঙালিদের অবস্থান কি ছিল, কতটা বাঙালি ছিল? বা ওই তো বললাম তো, ট্রাইবেল নন ট্রাইবেল বিভাজনের কথাটা যদি বলো, 48-52 এইরকম অবস্থানে ছিল। তো এরা উদ্বাস্তু বাঙালি না, কারে না, এরা না, না উদ্বাস্তু বাঙালি না। উদ্বাস্তু বলতে কি, মানে ইতিহাস যদি ত্রিপুরা দেখতে হয়, সেটাই বিরাট ব্যাপার। কারণ ত্রিপুরার রাজস্বটাই ছিল চাকলা রসুনাবাদ। আবার চাকলা রসুনাবাদ সম্বন্ধে বলি, এটা বলতে একটু খারাপ লাগছে যে ত্রিপুরাকে করাত রাজ্য বলা হতো। কেন করাত রাজ্য? মানে জমিদার তোমার যখন নবাব কিংবা ব্রিটিশ, এমনকি ব্রিটিশ আমলে, সেখানে তাকে টাকা দিতে হতো, রাজস্ব যে আদায় হতো তার একটা পার্সেন্টেজ দিতে হতো। সেখানে এই চাকলা রসুনাবাদ যদি বলা হয় যে এটা ত্রিপুরা রাজার অন্তর্ভুক্ত, তাহলে কিন্তু ভুল বলা হবে। এটা চাকলা রসুনাবাদ বস্তুতপক্ষে একটা জমিদারি, রাজার জমিদারি। যদিও ত্রিপুরার রাজস্বের বৃহৎ অংশ, যদি সবটাই না বলি, বৃহৎ অংশ ওই চাকলা রসুনাবাদ থেকে আসতো। তো সুতরাং যেটা বরেন যেটা বলছে যে ওরা বহিরাগত কিংবা ত্রিপুরার, সেটা বড় প্রশ্ন নয়। প্রশ্ন হলো গিয়ে যে জনসংখ্যার অনুপাতে এই 48-42 সেই ছিল। তা আমি আরেকটু এগিয়ে যাব, বলেন তো সুবিধা হবে আলোচনা করতে। না ঠিক আছে, ওই বিষয়টা আমরা 48 যদি ধরি, মানে আপনি যে অংশটা বলছেন, তখন থেকে আপনি বলছেন ঠিক এর বেশি এগিয়ে গেলে তাহলে আমরা অনেক দূর চলে যাব। আমরা 48 থেকে শুরু করি না, 48 না, আমি কিন্তু ইয়ার মার্কটা করবো আজকের যে মানে এই সমস্যাগুলি যুক্ত হওয়ার সময়টা থেকে। না, ভারতের সাথে 49-এ সেরকম টার্ম ওয়েল কোনো ছিল না। আচ্ছা, আমি বলছি এটা পলিটিক্যাল, আমি বলবো যেটা বলছি, আমরা আস্তে আস্তে আসবো। আমি কিন্তু মাইলস্টোনটা ধরবো 1980। আচ্ছা, এর আগে একটু ধরবো 1966। হ্যাঁ, আর বর্তমান পরিপ্রেক্ষিতটা কেন এটা বলছি, আমি বলছি কারণ পাহাড় অঞ্চলটা এক সময় লালে লাল ছিল। কমিউনিস্ট মানেই হলো গে পাহাড়ি। সেটা কত সাল নাগাদ ছিল? এটা চলে এসছে কিছুটা 80-82। না, আমি বলছি না আরো না, আনডিভাইডেড কমিউনিস্ট পার্টির আগে। আনডিভাইডেড তো সেটা আগেই বলছি আমি। হ্যাঁ, সেটা হলো গিয়ে তোমার সেখানে লালে লাল। এরপরে এটা কিছুটা কংগ্রেসের দিকে ঝুঁকেছে। লালে লাল হওয়ার কারণও ছিল, কারণ তখনকার যে আন্দোলন, 40 জনশিক্ষা আন্দোলন, দশরথবাবুর যে আন্দোলন, সুধর্ণ দেববড় আন্দোলন। আমি এখানে বলি, আজকে যে উপজাতি, আজকে যে কমিউনিস্ট মানে ভাবে যে মানে কমিউনিস্টরা, আমি বলবো যে 80 কিংবা 90-এর সময়ও আমরা এক নাগারে 15-20টা নাম বলতে পারবো যারা কমিউনিস্ট ছিলেন। এখন সেটা সীমিত হয়ে গেছে, সেটা পরবর্তী এটারই একটা টানাপোড়েন চলছে। যেটা আমি বলছি সেটা হলো গিয়ে কংগ্রেসের কিছু ছিল। তারপরে 1966 কেন বললাম, কারণ সেখানে এই উপজাতি সম্প্রদায় ভেঙে এদের জাতিসত্তার অনুসন্ধানে
1967-তে জন্ম নিল টিউজেস, ত্রিপুরা উপজাতি যুব সমিতি। ঠিক আছে, তারপরে 80-তে ওই 71-এ তোমার হলো গিয়ে ওই বাংলাদেশ এক লাফে প্রায় 20% থেকে 25% জনসংখ্যা বেড়ে গেল, এবং তারা উদ্বাস্তু বাঙালি 80 এবং এর সঙ্গে বামফ্রন্ট চলে এলো 78-এ। 80 সনে হলো গিয়ে দাঙ্গা, যেটা আমরা আজকে যে আলোচনার সেটাও একটা ইঙ্গিত দিচ্ছে। আজকে যে এই যে বাজার, তখন 80 সনে তো আরম্ভ হয়েছিল বাজার দিয়ে, তোমার লেম্বুছড়ায় একটা আনারস বিক্রিকে কেন্দ্র করে সারা রাজ্যে উত্তাল আসে। তো আজকে এই রাস্তা রুখো, রেল রুখো যে আন্দোলনটা আজকে করছে, আশিকে আমি কেন মাইলস্টোন বলছি, আমি এই কারণে বলছি যে উপজাতির যে জাতিসত্তার যে বিকাশ, শিকড় সন্ধান এবং তাদের যে ধ্যান ধারণা এবং তাদের শিক্ষা দীক্ষা 80 সনে মোটামুটি একটা জায়গায় চলে আসে। এর আগে প্রশাসনে দেখা গেছে যে উপজাতি সম্প্রদায়ের উপর তলায় ছিলই না বলতে গেলে। আজকে 2017 এসেছে দেখি কি অনেক চেঞ্জ হয়ে গেছে। আজকে আগরতলায় যে উপজাতির সংখ্যা ছিল, সেই উপজাতির সংখ্যা জানি না সেন্সাস কিংবা এই গণনা হয়েছে কিনা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নিরিখে বলবো আমি, প্রায় ডাবল হয়ে গেছে আগরতলায় উপজাতি। কারা এরা? পাহাড় থেকে এসে। হ্যাঁ, সুতরাং সেই 80 সনের যে অবস্থান উপজাতিদের আর এক্ষুনির অবস্থান কিন্তু এক জায়গায় নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে আইপিএফটির একটা অংশ, আমি অংশই বলবো, তারা যে আজকে এই আন্দোলনের একটা ডাক দিয়েছে, তার মধ্যে মানবতার দিক কতটা আছে আমার সন্দেহ আছে। সেখানে আপনি কি এই গোষ্ঠীর কথা বলছেন? এনসিতে বলবো, এনসিতে বলবো, তুমি তো একটু আগে বলো রাজ্যেশ্বরের কথা বলেছো না। এই ক্ষেত্রে আমরা আপনার কথাতে যখন এই বিষয়টা বলছেন যে এখন বর্তমান পরিস্থিতিতে যে বলছেন মানবতার বিষয়টা, কিন্তু পাশাপাশি আমরা যদি এডিসি এরিয়াও ধরি, এডিসি অঞ্চলটা, সেই ক্ষেত্রে একটা রাজ্যের দাবি এডিসি অঞ্চলটা নিয়ে, সেই ক্ষেত্রে কোথাও না কোথাও আপনি মানে আমাদের এডিসি অঞ্চলের যে দূরত্ব বা এক একটা অঞ্চলের মধ্যে যে তাহলে ওটা আপনি বুঝিয়ে বলতে পারবেন। আমাদের 10,000 একটু উপর, 10,000-এর একটু উপরে বর্গ কিলোমিটার নিয়ে আমরা ত্রিপুরায় আছি। তো ওই যেটা এডিসির এলাকার কথা বলছো, সেখানে জনসংখ্যার অনুপাত 60-40 উপজাতি, জনসংখ্যা 60 ধরো, আর 40 উপজাতি। এই নিয়ে এডিসি গঠন করা হয়েছে। এবং তুমি যেটা ম্যাপে দেখাবে সেখানে দেখবে যে এই যে তোমার এডিসি অধ্যুষিত যে এলাকাগুলি, সের মধ্যে ছিটমহলের মতো জায়গা আছে। তো সেখানে আমি দেখছি ম্যাপটা কি ভাই, এডিসি দেখো তুমি কিরকম ভাবে ঢুকে গেছে। এটাই বলছি, এটা কতটুকু উপযুক্ত হবে? না, দেখো বিচ্ছিন্ন দেখা যাচ্ছে। তোমার একটু আগে যে বরণ যেটা বললো আজকে, যে উত্তরাঞ্চলের কথা বলেছে, হ্যাঁ, তারপর তেলেঙ্গানার কথা বলেছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারা কিন্তু দেখবে একটা সীমাবদ্ধতার মধ্যে কম্প্যাক্ট ব্যাপার, এটা হচ্ছে খাপছাড়া এখানে। এটা যদি ত্রিপুরাল্যান্ড, আচ্ছা তর্কের খাতিরে ধরলাম ত্রিপুরাল্যান্ড হয়েছে, তাও তো এই রাজ্যের ক্ষেত্রে এই ত্রিপুরাল্যান্ডকে ঘিরে কয়টা ভাগ আছে, এবং এটা পুরো ত্রিপুরাটা, অবশিষ্ট ত্রিপুরাটা তো এর সাথে অ্যাটাচড হয়ে থাকবে, যুক্ত হয়ে থাকবে। সেই ক্ষেত্রে হ্যাঁ, না এটা অনেকটা হয়ে গেছে পশ্চিম পাকিস্তান, মাঝখানে আবার ভারত, তারপরে পূর্ব পাকিস্তান। এই তো দ্বীপের মতো ধরছে। দেখো একটা জিনিস আমি বলছি, এই উপজাতিদের যে স্বার্থ এবং তাদের যে পিছিয়ে পড়া, তার প্রতি কিন্তু সাধারণ মানুষের, যারা একটু মানে মানবিক দিকটা দেখে, প্রত্যেকের কিন্তু একটা সমবেদনা এবং তাদের যে পিছিয়ে পড়ার ব্যাপারে বেদনা আছে। সেটা তোমার ধরো 1952 সনে আমি বলছি, 49-এ জয়েন করলো, 52 সনে দেবর কমিশন বলে একটা কমিশন এসেছিল। সেই কমিশন ত্রিপুরায় এসেছিল, এসে দেখেছিল যে ট্রাইবেলদের যে অবস্থানটা কীরকম এবং তাদের একটা ক্ষেত্র তৈরি করা যায় কিনা। মনে রাখবে এডিসি এলাকা কিন্তু সংবিধানে শুধুমাত্র সীমিত ছিল আসামের ক্ষেত্রে, আসাম, মেঘালয়, এবং এই ত্রিপুরার ক্ষেত্রে
এই তোমার সংবিধান সংশোধন করে এই ষষ্ঠ তফসিলটা চালু হয়। এটা একটা প্রাপ্তি, একটা ট্রাইবেলদের একটা বিরাট প্রাপ্তি হয়েছে এই টিটিএডিসি পাওয়া। হ্যাঁ পাওয়া। হ্যাঁ এখন এই জায়গায় দাঁড়িয়ে আমি একটু মানে বলিনি, কারণ বলেন বলবে, কারণ তোমাদের সময় তো সীমাবদ্ধ সময়। সেখানে আজকে যে ডাকটা দিয়েছে, আমি প্রথমেই বলেছি আমি মানবিক দিকটা দেখতে পাচ্ছি না, বরেন একটু ইঙ্গিত দিয়েছে রাজনৈতিক দিকটা। আমার এখানে মনে হয়েছে আজকে আর 7 মাস পরে একটা নির্বাচন, সেখানে যে রাজনৈতিক দলগুলি আছে তাদের সবচেয়ে বেশি যে এইম সেটা হলো কি নিজের জায়গাটাকে শক্তিশালী করা। এখন দেখো আইএনপিটি, আইএফটি দুটো, আবার আইএফটি বিভাজিত, আবার এদিকে হরিনাথ বাবু তাদের উপর তো একটা দল আছে, তাহলে উপজাতিটা টোটালি বিভাজিত রাজনৈতিকভাবে। সেইখানে আমার যেটা মনে হয়েছে এটা বস্তুতপক্ষে একটা রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটা ক্ষেত্র নিয়েছে, এবং সেইটাকে আমি বলবো আমরা যারা খুব প্রচারে যাচ্ছি এতটা প্রচার পাওয়ার যোগ্য আমার মনে হয় না এই দাবিটাই আছে, বরং আমরা এই প্রচারের মাধ্যমে বিভ্রান্তিটা ছড়াচ্ছি। আমরা ইগনোর করতে পারি, কি কি রাস্তা রুখবে, কি রাস্তা রুখবে। তাহলে এটা শাসক দলের তরফ থেকে যে ব্যবস্থাপনাটা নেওয়া হয়েছে, বিশাল বড় আন্দোলন, এবং এই রাজ্যের ক্ষেত্রে গত পরশু আমরা যেটা দেখলাম, এটা কোথাও না কোথাও ওনাদেরকে ওই যে নেগেটিভ সেন্স যারা দিচ্ছে তাদেরকে একেবারে ফ্ল্যাশ লাইটে নিয়ে আসে। না আরেকটা কারণ, ওনাদেরকে ফ্ল্যাশ লাইটে নিয়ে শোনো, আসে। যে কোনো যে সাম্প্রদায়িকতার ব্যাপারটা এটা স্পোরেটিক, কিন্তু আচ্ছা একটা দেশের কাঠি, যেটা আমি বললাম 80 সনে একটা আনারসের বিক্রি নিয়ে ঘটনা, সেখানে রাজ্য সরকারকে তো সতর্ক থাকতেই হবে, এবং পলিটিক্যালও ওদের সতর্ক থাকতে হবে। তবে মোকাবেলাটা জনসমর্থন আছে, তো মোকাবেলাটা অন্যভাবে করা যায়, সেটা একবারে সাংঘাতিক প্রচার প্রশাসনিকভাবে পুলিশি ব্যবস্থা প্রশাসনিকভাবে সেভাবে, এবং এটাও একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, ইঙ্গিত দিয়েছে বলেন। কারণ আমরা শুনেছি গতকাল বনমালীপুরে ওই বিজেপি থেকে বেরিয়ে এসে সিপিআইএম দলে অনেক মানুষ, অনেক ভোটার যোগ দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে একটা রাজনৈতিক ফায়দা লোটার একটা খেলা হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আমি নিজে উপজাতি সম্প্রদায়ের একটা মানুষ, আমি আবেদন করব এনসি দেব বর্মার, কারণ উনিই তো নেতা, যে এটা বন্ধ করুন, এটা উপজাতিদের স্বার্থের পরিপন্থী আন্দোলন। সেক্ষেত্রে মানুষবাবু বলছিলেন এটা পরিপন্থী, এবং উনি একটা ক্লিয়ার করেছেন। বরুণবাবু, আপনি কি বলবেন এইরকম পরিস্থিতিতে, যেখানে দার্জিলিং আমরা যদি একেবারে পাশাপাশি দেখি, এদিকে গোর্খাল্যান্ডের দাবি ঠিক আমাদের ত্রিপুরা রাজ্য থেকে বেশি দূর না, গোর্খাল্যান্ডের দাবি, এদিকে ত্রিপুরাল্যান্ডের দাবি, এই দুটার মধ্যে কোথাও মিল আছে কি, মানে দুটোর মধ্যে কোথাও সংযোগ বা সংযোজন দেখতে পাচ্ছি? বিষয়টা হচ্ছে গোর্খাল্যান্ড ইস্যুর সাথে এই ত্রিপুরাল্যান্ড বা পৃথক রাজ্য এখানে এর কোনো মিল নেই। প্রথমত ভূগোলের মিল নেই, দ্বিতীয়ত হচ্ছে ডেমোগ্রাফিক লোকসংখ্যা তো নেই। তারপরে আরেকটা যেটা হচ্ছে, গোর্খাল্যান্ড আন্দোলনের ক্ষেত্রে কিন্তু একটা ট্রেডিশনাল ভূমিকা, একটা মিথ আছে, কিন্তু একটা মেজাজ আছে, একটা টেম্পারমেন্ট আছে। এখানে সেটা আদৌ আছে কিনা আমার সন্দেহ আছে। তারপরে যেটা ব্যাপারটা হচ্ছে, তাহলে এই বিষয়টা কেন হচ্ছে, কেন বারবার এই যে ভোটের আগে বা কেন হচ্ছে সেটা ওই একমাত্র এনসি দেববর্মা ওই জানে। মানে এই যে ত্রিপুরাল্যান্ডের দাবি উঠা, যেখানে কেন হচ্ছে সেটা এনসি দেববর্মা উনি ভদ্রলোক উনিই জানেন। না, অনুমান কি করতে পারেন কেন এরকম? অনুমান আমার যেটা মনে হচ্ছে, শুনুন, আমি তাহলে একটু গোড়া থেকে বলতে হয়, মানুষদের আছে, মানুষদের যেন কিছু মনে না করে। আপনি নিজে বলুন তো, এই রাজ্যে আমি কংগ্রেসের শাসন, অতীতের অমুকের শাসন তমুকের শাসন বাদই দিলাম, এই 34 বছরে লেফট ফ্রন্টের শাসনে উপজাতিদের একটা বড় অংশ, একটা প্রিভিলেজ সেকশন, তারা প্রচন্ডভাবে তারা রিচ হয়েছে। কি পায়নি তারা? জমি পেয়েছে, বাড়ি পেয়েছে, রবার প্ল্যান্ট পেয়েছে, খেতি পেয়েছে তো মানুষরা অনেকেই পেয়েছে, আমি তো শুনি যা। এবং তাদের একটা বড় অংশ কিন্তু শাসক দলের পক্ষে। হিসাবটা কিন্তু গড় করতে হবে, কিন্তু না, আমি ওই জায়গায় আসছি, নিশ্চয়ই আসবো, পার্সেন্টেজটা দেখতে হবে, আমি আসছি। তারা কিন্তু পেয়েছে। এবার তাদের মধ্যে একটা হ্যাভ নট সম্প্রদায় আছে, হ্যাভ নট যারা পায়নি, ডেফিনেটলি তাই। দ্বন্দ্বটা কিন্তু সেখান থেকে উঠতে পারে। এইবার সেটাও বড় প্রশ্ন না,
বড় প্রশ্ন, সেটা বড় প্রশ্ন বটে, কিন্তু আমি তার আগে যদি একটু আমি যাই, যে হঠাৎ এই আইপিএফটিউটা দুভাগে বিভক্ত হলো, এটা কি কোনো আদর্শগত কারণে হলো নাকি কি কারণে হলো? আগে এই সূত্রটা, এই রহস্যটা খুঁজতে হবে। তৃতীয় কথা হচ্ছে, কালকে এনাদের রাস্তা রোকো, রেল রোকো আন্দোলন ঘোষিত কর্মসূচি সমস্ত সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে, কিন্তু আজকে এবং গতকাল এবং তার আগের দিন আমি তো আগরতলায় যেটুকু যা নজরে আসে, আমি কিন্তু এই আন্দোলনের পক্ষে কোনো খুব একটা সেই অর্থে মিছিল টিছিল প্রোপাগান্ডা ইত্যাদি পাইনি, বরঞ্চ আন্দোলনের বিপক্ষে শ্রমিকদের এক শ্রমিক ফ্রন্টের মিটিং টিটিং আমি কালকে আমার নজরে এসছে, বিবৃতি এসছে, এবং আন্দোলনের বিপক্ষে মূলত শাসক দল বামপন্থীরা তারা কিন্তু পথে নেমেছে, তাদের গণসংগঠনগুলো পথে নেমেছে। এটা 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 যেখানে মানসবাবু বলছেন যে যে বিষয়টা একেবারে নেহাত ছোট, এটাকে অন্যভাবেও ট্যাগল করা যেত, সেই ক্ষেত্রে এরকম শাসক দলের প্রতিটা ব্রাঞ্চ, প্রতিটা শাখা এইভাবে পথে নামা কোথাও না কোথাও ওনাদের রাজনীতি নয় তো, বা উল্টো দিকে এনসি দেববর্মা এবং ওনার টিমকে মাইলেজ দিচ্ছে না তো? আপনার কি মনে হয়? না, রাজেশ্বর বাবু অপর গোষ্ঠী এই আইএফটিইউ তিনি কি বলছেন? তিনি বলছেন এই টোটাল ট্রাইবাল আন্দোলনটাকে হালকা করে দেওয়ার চক্রান্ত হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, তার জন্য শিকন্ডি করা হয়েছে এনসি দেববর্মাকে, হতে পারে, হয়তো ওনাকে শিকন্ডি করা হয়েছে, ওনাকে সামনে রেখে এই টোটাল এই মুভমেন্টটাকে হালকা করে দাও। না, এর সঙ্গে একটা যোগ করো, গত বছর আইপিএফটির মিছিল যে কাণ্ডটা করেছে এই শহরে, হ্যাঁ, সেটার থেকে এখন চিন্তা করো একটা ভীতির পরিবেশ সৃষ্টির একটা চেষ্টা চলছে। আমি তোকে বলছি, একটা প্রমাণ দিয়ে বলছি, যে আমার পাড়ায় ওই যে বিজয় কুমার চৌমুনিতে প্রতি বুধবার এবং রোববার একটা ট্রাইবেল বাজার বসে। আজকে আমি আসার আগে একটু দেখে এলাম, সংখ্যা কমে গেছে। তাহলে ওরা কি তাহলে ব্যবসা করতে আসে নাকি আইপিএফটি সমর্থক? তা তো নয়, ভীতি যদি কিছু হয়ে যায়। তো এই ভীতির রাজত্বে যে সারা রাজ্যটা প্রবেশ করবে, সেটার জন্যে যে শাসক দল বামফ্রন্ট, তাদের একটা দায়বদ্ধতা আছে। সুতরাং আপাতত তাদের প্রচারগুলি মনে অতি সক্রিয়তা, কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে রাজ্য সরকারকে সক্রিয় হতেই হবে। তবে একটা বিষয় ঠিক মানুষদা, আমার যেটা মনে হচ্ছে যে গোর্খাল্যান্ড আন্দোলনের এই অগ্নিগর্ভ পরিস্থিতি, উত্তপ্ত পরিবেশ এবং এই যে ব্যাপক অগ্নিসংযোগ, ব্যাপক মারদাঙ্গা, এই টোটাল সিনারিওটা যেটা, সেটার ক্ষেত্রে এই আন্দোলনের যারা পৃষ্ঠপোষকতা করছে তিনারা উৎসাহিত হলেও হতে পারে। না, দেখো সে পুরোটাই তুমি দেখো, এক্ষুনি যে মানে পশ্চিমবঙ্গের ব্যাপারটা তুমি বলছো, গোর্খাল্যান্ড, এখন তো এর চেয়ে বেশি আমার মনে হয় ইম্পর্টেন্ট হয়ে গেছে বসিরহাটের এই ঘটনাগুলি, বসিরহাটের ঘটনা, বাদুড়িয়ার ঘটনা, এবং দিকে ছড়িয়ে পড়েছে, মানে কারফিউ, দাঙ্গা ছড়িয়ে পড়েছে। এই যে ব্যাপারগুলি, এটা সাধারণ মানুষ এটার সঙ্গে কতটা যুক্ত আছে? না, এখানে বেশিরভাগ এই লুম্পেন, পশ্চিমবঙ্গে যে লুম্পেন রাজ চলছে, টোটালটা লুম্পেনরা কন্ট্রোল করছে, সেই লুম্পেনরা বেশিরভাগই বহিরাগত। আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা চলছে এটা আবেগ না, এটাও এনসি দেববর্মার ক্ষেত্রে কিন্তু এটা আবেগ। আপনি বলছেন আবেগ, আমি সেটা বুঝতে চাইবো, বা মানুষ সেটা আবেগের ভিত্তিটা কতটা সেটা জানতে চাইবো বরেন বাবু, যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে ভয়, ভীতি, সন্ত্রস্ততা না থাকুক, মানুষ সাধারণ জীবনযাপন করুক, এটাই তো সবার লক্ষ্য থাকে, এবং একটা প্রশাসন সরকারের লক্ষ্য থাকে। সেই ক্ষেত্রে উল্টো আজকে দেখা গেছে প্রোগ্রাম কিন্তু আন্দোলন কালকে থেকে, আজকে আপনার এখানে যে বাজার বা শহরের বিভিন্ন জায়গা, যে আমরা বিশেষ করে সাধারণ মানুষ আজকে গ্রামে গঞ্জে যাচ্ছে না, যারা কালকে আসবে ভাবছে তারা আজকে এসে যাচ্ছে। এই যে প্রচার, শাসক দলের বিপক্ষে প্রচার করা এনসি দেববর্মা এবং এটা কোথাও না কোথাও একদম জিনিসটাকে আরো বড় করে দিল না তো? উল্টো জিনিসটাকে বড় করে দিল না তো? মানুষের মধ্যে সন্ত্রস্তটা বাড়িয়ে দিল না? আতঙ্ক নানাভাবে তৈরি হয়। ফ্লাইট প্যাসেঞ্জাররা আমাকে জিজ্ঞাসা করছে কালকে যারা ধরবে, যাদব এয়ারপোর্টে পৌঁছতে পারবো তো? এটা আছে না, এটা ফ্ল্যাশ লাইটে এলো তো, এটা তো একেবারে যখন এত বেশি আন্দোলন হচ্ছে তখন সংবাদ মাধ্যম এটা নিয়ে বলতে হচ্ছে, কারণ শাসক দলের আন্দোলন হচ্ছে। তো এটা করতে গিয়ে কোথাও রাজনৈতিক কাজ ফায়দা নয় তো, নাকি এটা শুধুই মানে আন্দোলন করা হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এনসি দেববর্মার যে সংগঠনটা, আমার যেটা মনে হচ্ছে আর কি, যে আজকে ত্রিপুরা রাজ্যের মানচিত্রে দাঁড়িয়ে যে রাজনৈতিক পরিমণ্ডল,
সেখানে দাঁড়িয়ে এই সংগঠনটা রাজনৈতিক ফয়দা বলুন এটা বলুন কতটা নিতে পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু যদি কিনা আমি কিন্তু বলছি এর পেছনে কোনো পাকা মাথা থাকে, নেপথ্যে থাকতে পারে, পদ্মার আড়ালে থাকতে পারে, সামনে আছে যদি থাকে, যদি তারা ফয়দা নেওয়ার চেষ্টা করতে পারে, সেই ফয়দাটার রূপরেখা নানা রকম হয়। না না, আমার মনে হয় ফায়দাটা রাজনৈতিক ভাবে যদি না রাজনৈতিকভাবে তো হওয়ার কথা না। আমি একটা কথা বলি এই জায়গায়, বড় মুভমেন্টের কথা মনে আছে? বড় এটার সঙ্গে মিলিও না। আমি বলছি কেননা শাসক দল আইপিএফটিকে যেখানে এই আইপিএফটির প্রোগ্রাম আন্দোলনটার কথা বলবে সেখানে বিজেপিকে কিন্তু টেনে এনে লাগিয়ে দিয়েছে। এটা রাজনৈতিক কোনো কিছু দেখা যাচ্ছে কারণ বলছি আমি রাজনৈতিক একটু বিশ্লেষণ সেটা বিজেপি প্রধান প্রতিপক্ষ তাই করছে। এই রাজ্যের শাসক দলের প্রধান প্রতিপক্ষ বিজেপি, যখন সেটা করছে না, এটা করতে গিয়ে কোথাও রাজনৈতিক ফায়দা নিচ্ছে না তো, যে বিজেপিকে লাগিয়ে আমি সেটাই বলতে চাইছি। দেখো আজকে যে 7টা যে আমাদের বিধানসভা যে আসন আছে তার মধ্যে 20টা 20টা সংরক্ষিত উপজাতিদের জন্য। এখন বেশ সিপিএম এর একটা মানে কমিউনিস্ট পার্টির একটা সর্বদার বেশ একটা উপজাতিদের মধ্যে আছে এবং সেখানে তারা নিজেরাই নিজেদের প্রার্থী দিতে পারে এবং দিয়েও আসছে, তাই তো। এখন চলো বিরোধী দল এর বেস উপজাতিদের মধ্যে নেই। তার বেসটা কার আছে? যে উপজাতির যে দলগুলি আছে, আঞ্চলিক দলগুলি আছে তাদের, আইএনপিটি আছে, আইপিএফটির আছে, তাহলে আইএনপিটি প্লাস হলো, আর একটা হলো কি সিপিএম, সেই তো। তাহলে এই যে আন্দোলন, শক্তি পরীক্ষার যে সমস্ত আন্দোলন, তার উদ্দেশ্য একটাই, কারণ 20টা সিট নিয়ে তো রাজ্য সরকার করতে পারবে না, আবার 20টা সিট ছাড়াও পারবে আবার 20টা সিট ছাড়াও পারবে। আপনি বলছেন এরা ট্রাম্প কার্ড হতে চাইছে, সেই এক্স্যাক্টলি ট্রাম্প কার্ড হতে চাইছে, এক্স্যাক্টলি ওরা চাইছে যে আমরা যাদের সঙ্গে যাব তাহলে আমাদের এই সিটটা দিতে হবে এবং কোয়ালিশন করবো। যেমন 88 টিউজেস কংগ্রেস কোয়ালিশনে 88 কোয়ালিশন সরকার এসেছিল, তাই তো। তো এরা এটা চাইছে। আর এনসি দেববর্মার পৃথক রাজ্যের দাবি যে এই যেটা ও বলেছে প্রিভিলেজড অপরচুনিস্ট, যদি পৃথক রাজ্য হয় আমি মুখ্যমন্ত্রী হব সেই পৃথক রাজ্য, কারণ এটা ট্রাইবেলের হবে। সুতরাং এই যে কুট কাচালি যেটা করছে আর কি, সেটা কুট কাচালিটা এটা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য। না আরেকটা চন্দনবাবু দেখুন ম্যাপটা তখন আমি দেখলাম ম্যাপটা যে এই ভূগোলটা কত বিচ্ছিন্ন এখানে একটুখানি এখানে একটুখানি মাঝখানে আবার বাঙালি অধ্যুষিত এরিয়া সমতল, আবার একটুখানি পাহাড়, আবার সমতল। তা এই যে ম্যাপটা, এই ম্যাপটা আমি তর্কের খাতিরে যদি ধরেই নিই যে পৃথক ত্রিপুরা ল্যান্ড হলো, তর্কের খাতিরে ধরছি, এনসি দেববর্মা তর্কের খাতিরে যদি মুখ্যমন্ত্রী হন, স্বপ্ন দেখছেন উনি, যদি স্বপ্ন ওনার বাস্তবায়িত হয় তাহলে উনি চালাবেন কি করে এটা? না এটা দেখো, এটার অনেকগুলি কাউন্টার এমন হতে পারে যে উত্তর ত্রিপুরাটা, হ্যাঁ, তোমার বড় মোড়ার পাদদেশ পর্যন্ত একটা টেনে নেওয়া হলো, নিয়ে এসে যে যেমন পাকিস্তান হিন্দুস্তান হয়েছে, যেমন ট্রাইবেল যারা আছে, না তারপরে ত্রিপুরাল্যান্ড থেকে আরো দাবি উঠবে না তো? এই যে বিভিন্ন মাপগুলো নিয়ে এই ত্রিপুরাল্যান্ড দিয়ে তো দেরাদুনের ওই পেছন দিকটা ট্রাইবেল এরিয়া থেকে গাড়োয়াল থেকে গারোল্যান্ড, গারো থেকে গারো না কি একটা গারোল্যান্ড না কি একটা দাবি উঠেছে, উঠে গেছে। তারাও গোর্খা, তারাও তো গোর্খা, ওখানে একটা দাবি উঠেছে। না এই ত্রিপুরাল্যান্ডের ব্যাপারটা যেটা এনসি দেববর্মা বলছেন, গারোয়ালে মূলত ওটা গুর্খা নয়। তবে একটা বিষয় আছে কিন্তু মানুষদা একমত হবে নিশ্চয়ই, কারণ মানুষদা 60-এর দশকের একজন রেভলিউশনারি দলের একজন ছিলেন, পৃষ্ঠপোষকতা করতেন, কতটা সক্রিয় আমার ঠিক খেয়াল নেই, মানে আমি তখন খুবই ছোট, মানে মানুষদের সম্পর্কে যা জেনেছি আমাদের কলেজের ইতিবৃত্ত ঘেটে টেটে, যাই হোক মানুষদা আমাদের ওখানকার ছাত্রও ছিলেন, এনিওয়ে আমি অনেক পরে, সেটা না, যে এতে হয় কি জানেন তো, স্বাধীনতার পর থেকে কেন্দ্রে যারাই শাসন করতে এসছে, যত এই সমস্ত সমস্যাগুলো, এই দ্বিজাতি তত্ত্ব থেকে শুরু করে জাতি সমস্যা, বিচ্ছিন্নতাবাদী হেনাতেনা, কেন্দ্রের সব থেকে যারা এসছে আর কি, শ্রেণী চরিত্রের দিক থেকে যদি বিশ্লেষণ করা যায় এরা লাভবান। কেন বলুন তো? আদতে কিন্তু এইসব সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওয়ার্কিং ক্লাস, গরিব মানুষের আন্দোলন, মেহনতি মানুষের আন্দোলনটাই বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং সেই মেহনতি মানুষের যে আন্দোলনটা, রুটি রুজির লড়াই, সংগ্রাম, দৈনন্দিন জীবন যুদ্ধ, তাদের যে ঐক্যে ফাটল ধরবে, সেই ফাটলের মধ্যে দিয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আলটিমেটলি শ্রেণী চরিত্রের দিক থেকে বিচার করে দেখুন কারা লাভবান হবে। এনসি দেববর্মা লাভবান হতে পারে, তার মাথায় যদি বসে থাকে কেউ, সেও লাভবান হতে পারে, এই তো বাস্তব চিত্র। এটাই
এটাই হচ্ছে শ্রেণী ঠিক আছে। সংগ্রামটা হবে না। পৃথক রাজ্যের দাবি এই নিয়ে একটি পর্যালোচনা, এবং এই পর্যালোচনায় আছেন মানুষ দেববর্মন, বিশিষ্ট শিক্ষাবিদ, আছেন আমাদের বরেন ঘোষ, যিনি হচ্ছেন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক। এ নিয়ে আলোচনা হচ্ছে যে পৃথক রাজ্যের দাবি এটা কতটা যুক্তিযুক্ত। পাশাপাশি আগামীকাল আপনারা জানেন যে আগামীকাল হতে যাচ্ছে রাস্তা রোকো আন্দোলন আইপিএফটি কর্তৃক এবং রেল রোকো। এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত, ত্রিপুরাল্যান্ডের দাবি বা কতটুকু যুক্তিযুক্ত, এইসব বিষয়ে আলোচনা হচ্ছে। ঠিক বিরতির আগে যাওয়ার আগে বলছিলেন অতিথিরা এই বিষয়ে, আমি এখন বিরতির পর যেহেতু ফিরে এসেছি আলোচনায়, তাই যাব বরেনবাবুর কাছে। বরেনবাবু, এটা বুঝতে চাইবো, এই যে এনসি দেববর্মার গোষ্ঠী বা আইপিএফটি ধরুন, এনারা যে কর্মসূচিটা পালন করছেন বা এই কর্মসূচিতে বা এই যে ঘটনাগুলো, এইগুলোতে সবচেয়ে লাভবান কারা হচ্ছে? লাভবান শাসক দল হচ্ছে, পরিষ্কার কথা। এখানে শাসক দল লাভবান হওয়ার পেছনে আপনি কি কারণ দেখছেন? ব্যাপারটা হচ্ছে আপনি যদি মানে বল তুলে দেন, অপোনেন্ট পার্টি স্ম্যাশ করবেই। রাজনীতির ধর্মই তাই, নিয়মই তাই। আপনি বল তুলে দিচ্ছেন তো, কারা বল তুলছে, কারা এনসি দেববর্মা তো বল তুলে দিচ্ছে, এবং এর মধ্যে দিয়ে এই যে বিজেপিকে জড়ানো, যেটা আপনি ইঙ্গিত করলেন একটু আগে এই মাত্র, যে বিজেপির উপরেই পড়ছে এটা, যে বিজেপি ইন্ধন দিচ্ছে, বিজেপি মদত দিচ্ছে, নেপথ্যে আছে বিজেপি, ঠিক আছে, বিজেপি প্রধান প্রতিপক্ষ। এটা তো বিজেপির থেকে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত তাদের, যদি তারা না থাকে বলা উচিত যে আমরা এসবের মধ্যে নেই। বলেছে কবে বলেছে? এই বদ আমরা সমর্থন করি না বলেছে, বিজেপি বলেছে। গেল। তাহলে এনসি দেববর্মা যেটা করতে যাচ্ছে তার সাথে কত মানুষ আছে? তার একটা বড় অংশ অপরদিকে আছে রাজেশ্বর দেববর্মা। তারা বলছে আন্দোলন মানে এই ধরনের এই রাস্তা রোকো, রেল রোকো, এতে তো পাহাড়ের মানুষের অসুবিধা হবে, তারা শহরে সমতলে আসতে পারবে না, সমতলের লোকেদের অসুবিধা হবে, যারা চাকরি বাকরি করতে তাদের এলাকা পাহাড়ে যায়। বাজার অর্থনীতিটা দুর্বল হবে, এই সেই বাজার অর্থনীতি যখন দুর্বল হবে, সবজিওয়ালা অর্থনীতি দুর্বল হবে। বাজারে যারা খেটে খাওয়া মানুষ, যারা গ্রামের থেকে এসে তরিতরকারি বিক্রি করে, তাদের রুজি রোজগার বন্ধ হবে। মুটিয়া মজদুরদের রুজি রোজগার বন্ধ হবে, ঠেলাওয়ালাদের রুজি রোজগার বন্ধ হবে। এই যে এখানে যে টমটমগুলো চলে এবং যে রিক্সা পুলার, তাদের রুজি রোজগার বন্ধ হবে না। এই বিষয়টা তো যখনই কোনো বন্ধ হয়, ধর্মঘট হয়, এগুলি থাকে, এগুলি বন্ধ হয়, এগুলি বন্ধ হবে, রাস্তাঘাট বন্ধ হয়, কিন্তু আন্দোলনকারীদের কাছে এগুলো বিষয় হয়ে দাঁড়ায় না। বরং আন্দোলনকারীদের কাছে এগুলো বিষয় হয়ে দাঁড়ায় না। ওনারা আন্দোলন করছেন এই বিষয়টা পাওয়ার জন্য। সেই ক্ষেত্রে এনসি দেববর্মা তো সেই পথেই আছেন। উনি কি করবেন? উনি গণতান্ত্রিক, ওনাকে যদি আজকে জিজ্ঞাসা করা হয়, অবশ্যই উনি সেটাই বলবেন যে আমি তো গণতান্ত্রিক পথে আছি, আমি তো গণতান্ত্রিক পথে আন্দোলন করছি। প্রশ্নটা হচ্ছে, আপনি যেটা বুঝতে চাইবো সেটা হচ্ছে, উনি কথা একটা লাগিয়েছেন অনির্দিষ্টকালের বন্ধ, এটা কতটুকু গণতান্ত্রিক মনে হয়? সেটা একমাত্র উনিই জানেন। আর আমার সব থেকে বড় কথা হচ্ছে যে উনি বলছেন আমি এটা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছি, এ করছি। আমার একটা মধ্যে কথা, আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই। জানি না এই কথাটা মাননীয় শ্রদ্ধেয় আমাদের এই নেতা, এই আইপিএফটির এনসি দেববর্মার কাছে এই সংবাদ যাবে কিনা, উনি পৌঁছবে কিনা, যে অ্যাকচুয়ালি উনি কী চাইছেনটা কি। আমি আলাদা ত্রিপুরা রাজ্য গঠন করব, ত্রিপুরা ল্যান্ড করব, কি কারণে করব, হঠাৎ করব কেন? করার পেছনে তো একটা, ভাঙার পেছনে যেমন একটা উদ্দেশ্য থাকে, একটা গড়ার পেছনে তো একটা উদ্দেশ্য থাকে। তাহলে এটা কেন করব আমি? প্রশ্ন উত্তরটা যদি হয় এরকম, হ্যাঁ আমাদের ব্যাপক বঞ্চিত, ওনারা বলবেন ত্রিপুরা বা উপজাতি যারা, ওনারা বঞ্চিত, আমরা বঞ্চিত, আর বাঙালিরা দখল করে রেখেছে আমাদের জায়গা, ত্রিপুরা আমাদের ছিল, এইসব শব্দই আসে। আচ্ছা, আমি তর্কের ক্ষেত্রে মেনে নিলাম, এবার তর্কের ক্ষেত্রে এটাও হলো, এই বঞ্চিতর জায়গাটা ফিল আপ হবে, কারা করবে? উনি বলছেন যে আমাদের একটা বড় অংশ বঞ্চিত, তাহলে হাতটা খালি তাদের, তা হাতটা ভরবে কারা? তারা সেরকম কিছু ওনার রূপরেখা আছে? উনি কি রেভিনিউ অনেক পাবেন আলাদা রাজ্য হলে, মানে সেরকম কিছু আশায় আছেন? কেন্দ্র থেকে 96% ত্রিপুরা গভর্নমেন্ট যেমন পাচ্ছে, আমিও পেয়ে যাবো, এরকম একটা, তাই তো? আলাদা রাজ্যের জন্য তো দিতেই পারেন না, উনি কি এই আশায় আছে? না, দিতে তো পারে, কেন পারবে না? গ্রামার তো সবই এক সংবিধানের, স্থান কাল পাত্র রাজ্য নিজে গ্রামার সব এক। কিন্তু যেটা এই আন্দোলনের অনির্দিষ্টকালের জন্য অমুক তমুক, এই যে উনি বলছেন, তর্কের ক্ষেত্রে যদি আন্দোলনটা কোনো কারণে স্থিমিত হয়ে যায়, না স্থিমিত তো হয় বরণবাবু, আমি আবারও বলছি এই বিষয়টা স্থিমিত হয়, যেটা মানুষবাবু বলছিলেন যে যখনই ভোট আসে, নির্বাচন আসে, তখনই থেমে যায়, কারণ যখনই নির্বাচন আসে তখনই কিন্তু এই বিষয়টা উঠে আসে এবং এটা একটা জল দেওয়া হয় গাছটা। দেখো ব্যাপারটা এইভাবে বিশ্লেষণ করলে হবে না। ট্রাইবেলদের মধ্যে একটা আবেগ আছে। তাহলে এনাদের ক্ষেত্রে বলছি, এই রাজেশ্বর দেববর্মা, ইনি তো আইপিএফটি এর একটা সংগঠনের নেতা, ইনি তো বলছেন রাজেশ্বর দেববর্মা কিন্তু সমর্থন করছে ত্রিপুরা ল্যান্ড,
না এটা ভুলে যেও না। এনার আন্দোলনকে সমর্থন করছে না, এই আন্দোলনের সমর্থন করছে না, কিন্তু ত্রিপুরানের সমর্থন হ্যাঁ, করছে। কিন্তু বলছে তার আন্দোলনের রূপরেখাটা হচ্ছে অত্যন্ত গণতান্ত্রিক উপায়। না, উনি বলছেন না, আমি তোমাকে বলছি ব্যাপারটা হচ্ছে আবেগটাকে আমরা ছোট করে দেখা উচিত নয়। যে ট্রাইবেলদের যে আবেগটা আছে, যে সত্যি তো পিছিয়ে পড়া, তুমি যে প্রিভিলেজ বলছো কত পার্সেন্ট আছে। আমি আমার কৃষ্ণনগরে না, এর জন্য দায়ী কে? মানসবাবু, এর জন্য দায়ী কে? এখন আমি পিছিয়ে পড়া ট্রাইবেলরা, আমি এর জন্য বলছি দায়ী কে? না, আমি কি পয়েন্টে আসছি, আজকে এনসি দেববর্মনের যে আন্দোলনটা, এতে কিন্তু যে শাসক দল যে বামফ্রন্ট, তাদের কিন্তু দুমুখী সুবিধা হয়েছে। আমি তোমাকে বলছি একটা হলো গিয়ে কি, আজকে রাজ্যে অ্যান্টি বাম একটা প্রচার চলছে, এই কি ও সিবিআই চলে এসছে, অমুক চলে এসছে, একটা সাংঘাতিক একটা নাজেহাল অবস্থা। সেখানে এনসি দেববর্মা একটা বড়শির টুপ ধরিয়ে দিল যে এটাকে ভিত্তি করে আপনি যে কথাটা বলছেন, ট্রাম্প কার্ড, এনসি দেববর্মা ট্রাম্প কার্ড নয় তো শাসক দলের না জন্য। না না আমি বলছি মানে ইস্যু না ট্রাম্প কার্ডটা যা হবে না, যেহেতু সিবিআই টিভি অনেকগুলো না, আমি বিষয় বলছি, উঠে আসছে, না, না, এই এটা- ক্ষেত্রে এটা- বিজেপিও একেবারে শিরে সংক্রান্ত হয়ে গেছে বিরোধী বলছেন দলগুলো। যে এটা মুখটা ঘুরিয়ে দাও, হ্যাঁ, এই মুখটা ঘুরিয়ে দাও। এক্ষেত্রে এনসি দেববর্মার এই বিষয়টা ট্রাম্প কার্ড হয়ে যাবে না তো, বা না করতে না চাইছে আমি না তো? কিন্তু আমি রাজনৈতিক পর্যালোচনাটা করছি। হলো গিয়ে একটা ইস্যু ধরিয়ে দিল, এক নম্বর। আরেকটা যেটা বড় জিনিস, সেটা হলো গিয়ে যে এনসি দেববর্মার যে এই আন্দোলন, মানুষের বিপক্ষের যে আন্দোলন যারা ওরা বলছে, সে আন্দোলনের মদতদাতা বিজেপি, এই কথা বলেছে। বলেছে। হ্যাঁ। তার মানে কি, দ্বিমুখী। একদিকে চললো যে বিচ্ছিন্নতাবাদ তোমরা এইভাবে বিভক্ত করতে চাইছো বলে মানুষের কাছে পৌঁছে যাওয়া সুবিধা। আরেকটা যে আজকে প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে, প্রধান প্রতিপক্ষ তাকে BJP, কন্ডেম করে দেওয়া, তাকে করে দেওয়া যে ষড়যন্ত্রের মধ্যে তুমিও আছো, এই বার্তা দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবং একটা কথা না সত্যি, না, এই অভিযোগটা সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে। আর যাই হোক, এটা দিয়ে কি আমি না, এমনও শোনা যাচ্ছে, আমি এই বিষয়টা আপনাদের কাছে এটাও তুলে ধরছি, এমনও শোনা যাচ্ছে শাসক দলের তরফ থেকে বা সিপিএম পার্টির তরফ থেকে, বামপন্থী দলগুলোর তরফ থেকে এটাও বলা হচ্ছে এনসি দেববর্মা প্রধানমন্ত্রী দপ্তরের সাথে দেখা করে এসে এই ঘটনাগুলো করছেন, এবং এই ক্ষেত্রে বিজেপির নেতারা, বড় বড় নেতারা যেমন জড়িত, রাজ্য বিজেপিও জড়িত, এই ক্ষেত্রে প্রচার চালাচ্ছে। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে রাজনীতির জন্য একে অপরের বিরুদ্ধে করতেই পারে। না বিজেপি লাভটা কি? হ্যাঁ, সেখানে বিজেপির লাভটাকে এটাই আমি- বুঝতে আমি- চাইবো। আমি আমি বুঝতে আমি পারছি আমি না। এটাই, আমি রাজনীতির বুঝতে জন্য পারছি না। একে অপরের গায়ে ছিটে দিতে পারে না, আমি এটা বুঝতে চাইবো বিজেপির লাভটা কি, লাভটা কি? এটাই। কারণ বিজেপির দলে কংগ্রেস থেকে ভেঙে এসছে, তৃণমূল থেকে এসছে, এবং তথাকথিত আইএনপিটি, আইএফটি, হ্যাঁ, এদের থেকেও একটা অংশ এসছে। সুতরাং এখন এইটা করে যে বৃহৎ যে জনরাশি যারা ভোট দেবে, সেটা বলছি নন ট্রাইবেল, তাদের খেপিয়ে তোলার বিজেপির তো কোনো ফায়দা হয় নাই। সেখানে আমার প্রশ্ন, হ্যাঁ, এখন কী হতে পারে, এই যেটা বলছে যে এই যদি একটা টার্মোয়েল চলে, যেমন 88 তো হয়েছিল উপদ্রুত অঞ্চল ঘোষণা, গাবর্দিতে একটা ঘটনা হয়েছে, উপদ্রুত অঞ্চল। এখন সেই জায়গায় যদি নিয়ে যায়, তাতে কিন্তু এটা বিজেপির পরিপন্থী হবে। কারণ কি, কেন্দ্রীয় সরকারই এটা করবে, তাতে ফুল সাপোর্টটা আমাদের এই বর্তমান যে শাসক দল বামফ্রন্ট, তার পক্ষে যাবে। এবং মানুষের মধ্যে কিন্তু এখনো দোদুল্যমান্যতা আছে, যে আমরা তো দেখেছি 88, যেখানে 1% ভোট ছিল গত ইলেকশনে, 13 ইলেকশনে বিজেপির ভোট ছিল 1.some%, সেখানে এর দূর বলে চলে যাবে, আদৌ পারবে কিনা, এই জিনিসগুলি কিন্তু মানুষের মনে দোলা খাবে, ভাবাচ্ছে। মানুষ এগুলি নিয়ে আলোচনা করছে। প্রশ্ন এটাই বুঝতে চাইবো মানববাবু, যে এখন বর্তমান পরিস্থিতি আপনি বলছেন বিজেপির লাভ নেই, আর যদি করেও থাকে বিজেপি, তাহলে এটা ভুল করছে, এটা শাসক দলের পক্ষে যাবে, কেননা একটা বৃহৎ অংশ বিজেপির সাথে আছে এবং এইরকম সাপোর্ট হারাবে। না না, সেটা বলতে পারছি না, কারণ 88-তে যেভাবে কোয়ালিশন সরকারটা এসছে, সেটা চোখের সামনে দেখেছি। সেটা বর্তমান পরিস্থিতি সম্ভব কিনা, বর্তমান পরিস্থিতি সেইটাই কথা, হ্যাঁ, যে 88-কে এখনো দাঁড়িয়ে আছে 88-তে, এখন 2017, এটা তো সম্ভব কিনা। সুতরাং সেখানে নির্বাচনে কারচুপি অসম্ভব, পেছনের দরজা দিয়ে আসা, এটা কতটুকু সম্ভব? না, এটা আমার মনে হয় না। এখন বিজ্ঞান এই জায়গায় চলে গেছে যেটা একটা অসম্ভব প্রক্রিয়া হবে। সেই ক্ষেত্রে তাহলে এটা প্রচার, শুধু প্রচার নাকি অন্য কিছু? না, শুধু রাজনীতি, এই শব্দটা যে পিছনের দরজা, ওইটা না, এই জন্যই তো সাধারণ ভোটারের মতো আমিও বিভ্রান্ত হচ্ছি যে কার ফায়দা হচ্ছে। এনসি দেববর্মার ফায়দা আছে,
বুঝতে পারছি কি ফায়দা আছে না, উনি এই বার্গেন করে শক্তি প্রদর্শন করলো, তারপরে কোয়ালিশনে গেল, 80 সিটের মধ্যে 15টা ওকে দিয়ে দেওয়া হলো, সেই সরকারের একটা প্রতিবিম্ব হলো, বুঝলাম। আচ্ছা, এখন বামপন্থী রাজনীতি মানে যারা বামফ্রন্ট সরকার যেটা আছে তাদের কোনো লাভই নেই। কারণ কি, এনসি দেববর্মা আইপিএফটি কোনোদিনই সিপিএমের সঙ্গে গাঁটছড়া বাঁধবে বলে মনে হয় না, মনে হয় না। তাহলে সিপিএম একাই লড়বে উপজাতি সংরক্ষিত আসনগুলিতে। তাহলে এই অবস্থায় সিপিএমের যে মানে লাভটা হচ্ছে এখানে এনসি দেববর্মার আন্দোলনটা তাদের সুবিধে করে দিচ্ছে একটা ইস্যু তৈরি করার, এটা বললাম। আর আরেকদিকে কেন্দ্রীয় যে সরকার তার বিরুদ্ধে অঙ্গুলি হেলন করা, তাতে মানুষের কাছে বার্তা পৌঁছবে যে বিচ্ছিন্নতাবাদ এর পৃষ্ঠপোষকতা করছে কেন্দ্রীয় সরকার, আইএনপিটি তারাও বিচ্ছিন্নতাবাদ করছে। সুতরাং আমরা আগের যে অবস্থানে তোমরা উপজাতিরা ছিলে, তোমরা সেই জায়গায় ফিরে এসো, আমাদের কমিউনিস্ট পার্টিকে ভোট দাও। মানে ওই সেটাই রাজনীতির জন্য রাজনীতি হচ্ছে। আচ্ছা, খুব সুন্দরভাবে উনি একটা বিষয় তুলে ধরেছেন। এবার বিষয়টা কতটুকু যুক্তিযুক্ততা আছে অবশ্য মানুষ বিচার করে, কিন্তু বরুণবাবু আপনার কাছে বুঝতে চাইবো যে এরকম পরিস্থিতিতে যখন রাজ্যে স্যার যেটা বলছেন মানুষ স্যার, যে 88 আর 2017 সেম জায়গাতে নেই, সেই পরিবেশ নেই। এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের রাজ্যে যদি এই 88 শব্দটা এবং সেই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ব্যবস্থা, এই ভাষাগুলো ব্যবহার করা হয়, সেই চিন্তাধারা আনা হয়, সেটা কতটুকু যুক্তিযুক্ততা আছে? এটা কি শুধুমাত্র এই শব্দগুলো রাজনীতির জন্য ব্যবহার করছে কোনো দল, নাকি সত্যি এমন হতে পারে? না, একটা বিষয় আছে যে 88-তে যে বিষয়গুলো খুব মর্মান্তিক এবং বেদনাদায়ক, এবং সেই রাজটা ফিরে আসুক এটা ত্রিপুরার মানুষ কোনোদিনই, সে বিরোধী হোক শাসক দল হোক, সেই অর্থে কিন্তু চাইবে না। সাধারণ মানুষের কথা বলছি। এখন গণতন্ত্রে ইলেকশন হয় এবং গণতন্ত্রের একটি স্তম্ভ, বৃহৎ স্তম্ভ, সেখানে ব্যালটের মধ্যে দিয়ে পুনরায় কাজের মধ্যে দিয়ে মূল্যায়নের মধ্যে দিয়ে সরকার, যে সরকার আছে সে সরকার কখনো বা ফিরে আসে, কখনো বা সরকার পরিবর্তিত হয়। এটাই হচ্ছে সংবিধানের নিয়ম এবং নির্বাচনের ধারা, উপধারা। কিন্তু আর যাই হোক, রাজ্যে হিংসা পরিবেশ ছড়িয়ে যাবে, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হবে কিংবা করিয়ে দেওয়া হবে, এটা মানুষ ঠিক চাইবে না। এবং শান্তি বজায় থাকুক এবং তার মধ্যে দিয়ে এই সব কিছু হোক। এনসি দেববর্মার সব থেকে বড় কথা, আলোচনার উপরে তার কিছু নেই। ওনার যদি কোনো বক্তব্য থাকে দাবি দাবার ক্ষেত্রে, বঞ্চিত হওয়ার ক্ষেত্রে, যেটা মানুষদা বলছিল, আলোচনায় মিটতে পারে, আলোচনায় বসতে পারে, এবং সে আলোচনার মধ্যে দিয়ে সব থেকে বড় সিদ্ধান্তই হতে পারে বলে মনে করি। তো এটাকে আমি এই ধরনের কর্মসূচি অ্যাকচুয়ালি কিন্তু সেই অর্থে কিন্তু জনগণকে একটা সমস্যা বিড়ম্বনায় ফেলা দৈনন্দিন জীবনে চলার পথে, এবং এটা সেই অর্থে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কালকের থেকে যে আন্দোলন, এবং বলা হচ্ছে নাকি অনির্দিষ্টকালের জন্য, কতটা সমর্থন করবে আমার সন্দেহ আছে। সেটা হ্যাঁ, সেটা অবশ্যই সন্দেহ আপনার কাছে মনে হচ্ছে। কিন্তু আমরা যদি গত আন্দোলনগুলো দেখি আইপিএফটি স্যার, এই শহরেও আমরা দেখেছি যেখানে রক্তক্ষয়ী ব্যাপারগুলো ঘটেছে, সেরকম পরিস্থিতি আমরা যেহেতু একেবারে শেষ পর্যায়ে, তাই এটা বুঝতে চাইবো আগামীকালের এই যে আন্দোলন, রাস্তা রোকো বা রেল রোকো, এই আন্দোলনগুলো শাসক দলের ক্ষেত্রে যেটা প্রচার করেছে, বিরুদ্ধে প্রচার, সেটা তো পাশাপাশি আছেই, বিপক্ষে প্রচার করেছে যাতে এই আন্দোলন না হয়, মানুষ হাত না দেয়। কিন্তু পুলিশি ব্যবস্থা এবং প্রশাসনিক দৃষ্টিভঙ্গিতে কিভাবে কঠোর ব্যবস্থাপনা নিলে বা কী রকম ব্যবস্থাপনা নিলে হিংসা হবে না বা এই আন্দোলনের হিংসা পরিবেশ সৃষ্টি হবে না বলে আপনি মনে করছেন? আমি প্রথমেই বলি যে মানুষের সমর্থন নেই। ত্রিপুরার মানুষের এই আন্দোলনের যে কর্মসূচি নিয়েছে তাতে আমি বলবো 95% যে উপজাতি সম্প্রদায় আছে তাদের সমর্থনও নেই। এখন তুমি যেটা বলছো ট্যাকেল করা, এটাকে সরকার কিভাবে ট্যাকেল করবে? দেখো, ওদের অনেকগুলি ওটা আছে, পেরিফেরিজ আছে, তাদের আইবি আছে, এই আছে, কিভাবে হবে এটাকে বাড়তে দেওয়া কোনো মতেই দেওয়া যাবে না। প্রশাসনকে কঠোর হতে হবে।
যে কোনো মূল্যে। কারণ এরপর যদি হিংসা হয় তাহলে শাসক দল এটা আইপিএফটির উপর যেমন ফেলবে তেমন বিজেপির উপরও ফেলবে। আপনি কি মনে করেন এটা তো হতেই পারে? না, এবং বিজেপিও বলবে যে রাজ্যে উপদ্রুত এরিয়া ঘোষণা করুন, রাজ্যের অবস্থা শান্তি অশান্তি বিনষ্ট, নাকি এরকম তো হতে পারে? না, এরকম কি মনে হয়? তুমি শাসনের যোগ্য না, এই সরকার শাসনের যোগ্য না, সুতরাং ওকে ওই এটা বিজেপি দল বা বিরোধী দলগুলো বলবে। আর শাসক দল যদি হিংসা হয় তাহলে বলবে এটা ওই বিজেপি দলের চক্রান্ত, রক্তক্ষয় হচ্ছে, এটাই তো বলবে। এইভাবে মানে রাজনৈতিক তরজা না, এইরকম ভাবে সমীকরণ আমার মনে হয় যে, আমি জানি না রাজ্য সরকারের পক্ষ থেকে হ্যাঁ ওই এনসি দেববর্মন আইপিএফটিকে ডাকা দরকার ছিল, আগেই ডাকা দরকার ছিল। বলো তোমরা কি বলতে চাও, কেন করছো এটা? হ্যাঁ, আলোচনা করা দরকার ছিল। টিপ্রালেন এই ব্যাপারটা আমাদের হাতেও নেই, রাজ্য সরকারের হাতেও নেই। হ্যাঁ, এটা অনেক পেড়াফড়নিয়া আছে, অ্যামেন্ডমেন্ট করতে হবে, ডিমার্কেশনের ব্যাপার আছে, আছে। যেটা আমি উচ্চকিতভাবে বলছি না, সেটা হলো গিয়ে এডিসি যেটা আছে আমাদের, এই এডিসির হাতে আরো ক্ষমতা দাও। এখন এটা নিয়ে তোমার মনে আছে কি না জানি, কাউন্সিল করার যে একটা কাউন্সিল, সেটা কিন্তু বিজেপি বলেছে মানে রাজনৈতিকভাবে যে আমরা কাউন্সিলের চিন্তাটা করব, কিন্তু পৃথক রাজ্য এটার সমর্থন করি না। বিজেপিটা বলেছে। হ্যাঁ, তো একটা কথা তো ঠিক, এডিসির হাতে আমরা যা দেখছি, শাসক দল বলছে বিজেপি মদত দিচ্ছে, আপনি বলছেন বিজেপি বলেছে যে পৃথক রাজ্যের দাবি সমর্থন করি না। হ্যাঁ, বিজেপি বলেছে তো পৃথক রাজ্যের দাবি কি সমর্থন করে বিজেপি? না। তাহলে বিজেপি যখন এরকম বলছে তাহলে শাসক দল কেন বলছে যে বিজেপি সমর্থন করছে? না, সেটা তো রাজনৈতিকভাবে বরং তো বলেই দিয়েছে, রাজনৈতিকভাবে করবে যে একটা হচ্ছে কে কি বলবে সেটা তার বিষয়। শাসক দল কি বলবে, বিজেপি কি বলবে, কংগ্রেস কি বলবে, উনি এনসি দেববর্মা কি বলবেন, তার ব্যাপার। প্রশ্নটা হচ্ছে রাজনীতির মাঠে তাদের বক্তব্য, গণতান্ত্রিক অধিকার আছে, বলতেই পারে। তবে যেটা আমার মনে হয় এডিসির হাতে, এডিসির কাছে তাদের স্বায়ত্ত শাসনটা আরো বিস্তারিত করা দরকার। অর্থনৈতিক যে অর্থনীতিটা বড় জরুরি হয়েছে। এখন ব্যাপারটা হয়েছে কি, আমাদের রাজ্যে যে রাজ্য পরিচালনা করছে সে বামফ্রন্ট সরকার, তাদের একটা অঙ্গ বিশেষ হলো গিয়ে এডিসি, একই পার্টি। ফলে এটা টের পাচ্ছি না, আমরা সাংঘাতিকভাবে টের পেতাম যদি এটা বিপক্ষ পার্টির কোনো এডিসি হতো, তাহলে আর্থিক বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। একটা ব্যাপার আছে চন্দ্রবাবু, যেটা হচ্ছে বিজেপি মদত দিচ্ছে কিংবা ইত্যাদি, এটা শাসক দল কিংবা রাজ্যের অভিযোগ আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে অভিযোগ থাকতেই পারে। কিন্তু যেটা ন্যারেশনে দেখছি যে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে বিরোধীদের, শাসক দল বলেছে, এটা আমি বলিনি, কিন্তু আমি বলছি শাসক দলের স্টেটমেন্ট দিয়েছে, বিজেপির বিরুদ্ধেই দিয়েছে যে বিজেপির মদত আছে এই আন্দোলনে, সংবাদপত্রের প্রকাশ যেটা, কিন্তু বিরোধীদের কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে, এই কথাটা বলিনি আমি, এটাই বললাম। আচ্ছা, এটা বলি, ভুল। অসংখ্য ধন্যবাদ, আপনারা এই আলোচনা অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা এটা দেখছেন, যারা আজকের আলোচনা দেখছেন এবং এই তর্কযুক্তি গপ্পের বিশেষ আলোচনা, যেখানে পৃথক রাজ্যের দাবি একটি পর্যালোচনা, অতিথিরা ছিলেন মানস দেববর্মন, বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন, বরেন ঘোষ সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, উনি আলোচনা করছিলেন। তবে একটা বিষয় পরিষ্কার যে কোথাও কোনোভাবেই পৃথক রাজ্যের দাবির আন্দোলনকে গণতান্ত্রিকভাবে রাখার জন্য অবশ্যই শাসক বিরোধী দল সবাইকে গণতান্ত্রিকভাবে চিন্তা করতে হবে, কিন্তু কখনোই এ রাজ্যে হিংসাকে মেনে নেওয়া যায় না। এবং অতিথিরা এটা বারবার বলছেন, অবশ্যই প্রশাসনকে শক্ত হাতে এবং খুব সুচারুভাবে এটাকে কন্ট্রোল করতে হবে, হ্যান্ডেল করতে হবে এবং বিষয়টাকে গভীরভাবে দেখতে হবে। এবং এডিসির কাছে অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষমতাগুলো যাতে আরও বাড়ানো হয় এই দাবি রাখা হয়েছে। তবে যেতে যেতে সেই কথা বলে রাজনেতা, বিচার করে জনতা, বিচার আপনাদের হাতে ছেড়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তর্কযুক্তি গপ্প থেকে। নমস্কার, ধন্যবাদ।